হেই, কেমন কাটছে দিনকাল? সার্ভাইভাল মুভি দেখতে কার না ভালো লাগে? তাই ভাবলাম আজকে সার্ভাইভাল মুভি এক্সপ্লেন করা যাক। মুভির নাম দ্য বেয়োড। এই তো 2025 সালে এটা মুক্তি পেয়েছে। 25 সালে সেরা সার্ভাইভাল মুভি বললেও ভুল হবে না। আমেরিকার রুজিয়ান জলাশয়, যার আয়তন 5,700 কিলোমিটার। উত্তর আমেরিকার এই জলাশয়ে প্রায় 20 থেকে 30 লাখ কুমির বসবাস করে। আর এই ভয়ঙ্কর জলাশয়ের মাঝখানে একদিন একটা যাত্রীবাহী প্লেন ক্র্যাশ করে। যাত্রীরা কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও এই লুজিয়া জলাশয়ের 20 থেকে 30 লাখ কুমির তাদেরকে ছিঁড়ে খেতে শুরু করে। শেষ পর্যন্ত কি তারা এই লুজিয়া জলাশয় থেকে বেঁচে ফিরতে পেরেছিল? জানতে হলে দেখতে হবে আমাদের আজকের গল্প। তাহলে চলুন আর দেরি না করে গল্পে ঢুকে পড়া যাক। গল্প শুরু হয় লুজিয়ার জলাশয় দেখিয়ে। এর পাশেই সাইফ্রাক বন রয়েছে। দূর দূরান্ত পর্যন্ত কোনো মানব বসতি না থাকায় এই সুযোগটা কাজে লাগায় মাদক কারবারিরা। এখানে তারা ভয়ঙ্কর সব মাদক তৈরি করে। কিন্তু একদিন হঠাৎ করে এখানে পুলিশরা অভিযান চালায় এবং সমস্ত মাদক কারবারিদেরকে আটক করে। কিন্তু মাদক কারবারিরা আটক হওয়ার ঠিক আগ মুহূর্তে কিছু বিষাক্ত কেমিক্যাল লুজিয়ার জলাশয়ে ফেলে দেয় এবং সেই কেমিক্যাল ধীরে ধীরে পুরো লুজিয়ার জলাশয়ে ছড়িয়ে পড়ে। সেই কেমিক্যাল এতটাই বিষাক্ত ছিল, যখন লুজিয়ার জলাশয়ের লাখ লাখ কুমির এই বিষাক্ত কেমিক্যালের সংস্পর্শে আসে, তখন তাদের দেহের আকার পরিবর্তন হতে শুরু করে। তাদের দেহের আকারের চাইতে তারা অনেক বড় হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা কেলি নামের একজন মেয়েকে দেখতে পাই, যে বায়োলজি ক্লাস করছিল, যেখানে বন্যপ্রাণী সম্পর্কে অধ্যাপক ধারণা দিচ্ছিল। কেলি ক্লাস শেষ করে তার বন্ধু এলিসার সঙ্গে দেখা করে। এলিসা একটি ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল, তাই কেলিকে রিসিভ করতে সে এখানে এসেছিল। কেলি সব সময় মনমরা হয়ে থাকতো, কারণ এই তো কিছুদিন আগে তার ভাই মারা গেছে। ভাইয়ের মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এই জন্য সব সময় সে মন খারাপ করে থাকতো। কেলিকে খুশি করতে এলিসা এই ভ্রমণের প্ল্যান করেছিল। তাদের সঙ্গে আরো দুইজন কাপল যাচ্ছিল, তাদের নাম ছিল স্যাম ও মালিকা। এলিসা কেলিকে নিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। রাতে তারা একটি হোটেলে ওঠে, যেখানে সবাই অনেক আনন্দ করছিল। কিন্তু কেলি এখানে মনমরা হয়েছিল। সে তার একমাত্র ভাইয়ের ভিডিও দেখছিল আর কাঁদছিল। তার ভাই কিভাবে মারা গিয়েছিল সেইটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, পরের দিন সকালবেলা তারা হোটেল থেকে বের হয়ে একটা তেলের পাম্পে আসে, কারণ গাড়ির তেল প্রায় শেষের দিকে। এখানে কেলি খবরের কাগজে কুমিরের ভয়ঙ্কর কিছু রিপোর্ট পড়ছিল এবং পাশেই একটা বৃদ্ধ লোক কুমিরের সেই নিউজটা পড়ে অনেক হাসছিল এবং হাসতে হাসতে সে কেলিকে বলছিল, হা হা হা, পানির দিকে যেও না, পানি থেকে এড়িয়ে চলো। কেলি ওই বৃদ্ধ লোকটির কথা কিছুই বুঝতে পারে না। সে মনে করে হয়তো বৃদ্ধ লোকটির মাথায় সমস্যা আছে। এরপর দেখা যায় তারা গাড়িতে তেল নেওয়ার পর একটা প্রাইভেট প্লেন ভাড়া নেওয়ার জন্য আসে, যেই প্লেন থেকে তারা লুজিয়ার জঙ্গলের সৌন্দর্য উপর থেকে উপভোগ করবে এবং ফার্স্ট টাইম তারা এই অভিজ্ঞতা নিতে চলেছিল। এখানে পাইলটের নাম ছিল ফ্রাঙ্ক। তার আচরণ দেখে মনে হচ্ছিল সে অত্যন্ত দায়িত্বহীন এবং সব সময় নেশার ঘরে থাকতো। কেলি ও এলিসা যেই জলাভূমি ভ্রমণ করার জন্য প্লেন ভাড়া করার জন্য এসেছিল, তাদের মধ্যে অনেকেই প্লেন ভাড়া করার জন্য এসেছিল। এখানে ব্যবসায়ী থেকে শুরু করে কাপল সবাই ছিল। প্লেনের পাইলট ফ্রাঙ্ক সবার সঙ্গে মতবিনিময় করে একসঙ্গে সবাইকে সাথে নিয়ে কো পাইলটকে নিয়ে লুজিয়ার জলাশয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্লেনের ভেতরে যাওয়ার সময় একজন ব্যবসায়ী অনবরত ফোনে কথা বলে যাচ্ছিল। কেলি তাকে ফোনে কথা বলতে নিষেধ করলে সে কেলির কথার কোনো গুরুত্ব দেয় না। একইভাবে স্যাম ও বাকি সবাই ওই ব্যবসায়ীকে ফোনে কথা বলতে নিষেধ করলে সে কারোর কোনো কথা শোনে না। প্লেনের সবাই প্রচন্ড বিরক্ত হয়। ওই ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিতে লাগলে তাদের ধস্তাধস্তিতে প্লেনের ব্যালেন্স খারাপ হতে শুরু করে এবং প্লেনটি ভারসাম্য হারিয়ে লুজিয়ার ভয়ঙ্কর জঙ্গলে বিধ্বস্ত হয়। প্লেনটি পানিতে ভেঙে পড়ায় কারোরই তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু প্লেনের পাইলট ও কো পাইলটকে সেখানে খুঁজে পাওয়া যায় না। আশেপাশে অনেক খোঁজার পরেও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কেলি ও বাকি সবাই এমন এক জায়গায় ফেসে গিয়েছিল যেখানে তাদের সাহায্য করার মতন কেউ আসবে না। আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানব বসতিও নেই। তাদের সঙ্গে কোনো খাবারও ছিল না। সবাই অনেক চিন্তায় পড়ে যায়। তারা এমন এক প্লেনে করে রাইড নিয়েছিল যেই প্লেনের কোনো ব্ল্যাক বক্স নেই, অর্থাৎ তারা যে এখানে আটকা পড়েছে এইটা রেস্কিউ টিম কখনোই জানতে পারবে না। কেলি আরো বলে, আমরা এখন যেখানে ফেসে গিয়েছি এইটা লুজিয়া জলাশয়, এখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। কেলি এসব কথা বলার সময় প্লেনের পাইলট ফ্রাঙ্ক পানি থেকে উঠে আসে, অর্থাৎ
অর্থাৎ সে এখনো বেঁচে ছিল। ফ্রাঙ্ককে দেখে সবাই কিছুটা নিশ্চিন্ত হয়, কারণ ফ্রাঙ্কের আশেপাশের জায়গাগুলোতে কিছুটা ধারণা ছিল। ফ্রাঙ্ক বলে এখান থেকে আমাদের 40 কিলোমিটার দক্ষিণে যেতে হবে, তাহলে আমরা কোনো সেফ জায়গা পেতে পারি এবং ওখান থেকে আমরা রেস্কিউ টিমকে কন্ট্যাক্ট করতে পারি। ফ্রাঙ্কের আইডিয়া সবার অনেক পছন্দ হলেও প্রথমে তাদের খাবার জোগাড় করতে হবে এবং প্রতিদিন একটু একটু করে তাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে, কারণ খাবারের ব্যবস্থা না করতে পারলে একটানা 40 কিলোমিটার তারা হাঁটতে পারবে না। সবাই প্ল্যানিং অনুযায়ী জঙ্গলের ভেতরে খাবার খুঁজতে যায়। প্রথমে অ্যালিসা জঙ্গলের ভেতরে প্রবেশের পর এক জায়গায় অনেকগুলো কুমিরের ডিম দেখতে পায়। অ্যালিসা কোথাও যেন পড়েছিল যে কুমিরের ডিম অনেক চড়া দামে বিক্রি করা যায়, এই জন্য সে কুমিরের ডিম দেখার সঙ্গে সঙ্গে সমস্ত ডিম চুরি করে তার ব্যাগের ভেতরে নিয়ে নেয়। সে চিন্তা করে এখান থেকে বের হতে পারলেই সে এই ডিমগুলো বিক্রি করে দেবে, এই জন্য এই বিষয়ে সে কাউকে কিছুই বলে না। এদিকে সবাই আলোচনা করছিল যে কারোর কোনো ফোন চলছে কিনা, কিন্তু দেখা যায় পানিতে ভিজে যাওয়ার কারণে সবার ফোন বন্ধ হয়ে গিয়েছিল। ফোন চালু থাকলে হয়তো তারা সাহায্য পেলেও পেতে পারত। ফোন চেক করার সময় হঠাৎ পানি থেকে তারা কারোর চিৎকারের আওয়াজ শুনতে পায়। দেখা যায় কো পাইলট এখনো বেঁচে ছিল। সে বাঁচাও বাঁচাও বলে জোরে জোরে চিৎকার করছিল। ফ্রাঙ্ক কো পাইলটকে বাঁচানোর জন্য পানিতে নেমে তাকে উদ্ধার করতে যায়, কিন্তু তখনই পানির নিচ থেকে বিশাল এক কুমির এসে কো পাইলটকে টেনে নিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যেই জলাশয়ের এক অংশ রক্তবর্ণ ধারণ করে। কো পাইলটের এমন মর্মান্তিক মৃত্যু দেখে সবাই হতবিম্বত হয়ে যায়। ভয়ে তাদের হৃৎপিণ্ড কাঁপতে থাকে। তারা বুঝতে পারে এই জায়গাটা কতটা ভয়ানক। ফ্রাঙ্ক দ্রুত পানি থেকে উঠে আসার পর সবাইকে নিয়ে ওই স্থান ত্যাগ করে এবং দক্ষিণ দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সন্ধ্যা ঘনিয়ে আসে। সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। এক জায়গায় আগুন জ্বালিয়ে সবাই সেখানেই আশ্রয় নেয়। রাতের খাবারটুকু তারা না খেয়ে পরের দিন সকালের জন্য সেটা বাঁচিয়ে রাখে, কারণ খাবার খুবই অল্প পরিমাণে ছিল। এখানে আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয় কাইলিকে তারা তাদের টিমের লিডার বানাবে, কারণ বিভিন্ন জীবজন্তুর বিষয়ে তার অনেক বেশি ধারণা ছিল, কারণ সে বায়োলজির স্টুডেন্ট ছিল। সবাই এই সিদ্ধান্তে রাজি হলেও মালিকা রাজি হয় না, কারণ সে চাচ্ছিল না সবাই কেলিকে এত দাম দিক। কেলি এখানে সবার জন্য কিছু অ্যাডভাইস দেয়। সে বলে জঙ্গলে অনেক ধরনের খাবার থাকলেও কিছু বিষাক্ত ফলও রয়েছে, তাই কোনো কিছু খাবার আগে আমাকে জিজ্ঞাসা করবে, নয়তো তোমাদের প্রাণও চলে যেতে পারে। কেলি জঙ্গলে সার্ভাইভ করার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সবার সঙ্গে শেয়ার করে। সবাই তার কথাগুলো শোনার পর যার যার মতন ঘুমানোর জন্য চলে যায়, কিন্তু রবিন স্মোক করার জন্য কিছুটা জঙ্গলের ভিতরের দিকে চলে যায়। কিন্তু স্মোক করার আগেই হিংস্র একটা কুমির এসে তাকে টেনে নিয়ে চলে যায়। পরের দিন সকালে ঘুম ভাঙার পর আশেপাশে রবিনকে খুঁজে না পেয়ে তারা জঙ্গলের ভেতরে তাকে খুঁজতে যায়, কিন্তু কিছু দূর আসার পরেই তারা সেখানে রবিনের ছিন্ন ভিন্ন দেহ পড়ে থাকতে দেখতে পায়। রবিনের বিভৎস লাশ দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। ফ্রাঙ্ক সবার উদ্দেশ্যে বলে, কিছুদিন আগে আমরা একটি নিউজ শুনেছিলাম, সেখানে কুমিরের আকৃতির বিষয়ে বলা হয়েছিল। রবিনের লাশ দেখে মনে হচ্ছে কুমিরগুলো হয়তো সত্যি বিশাল আকৃতি ধারণ করেছে। ফ্রাঙ্কের মুখ থেকে এসব কথা শোনার পর সবাই অনেক ভয় পেয়ে যায়। কেলি বলে, আমাদের জলদি এখান থেকে যেতে হবে, কোনো নিরাপদ স্থান খুঁজতে হবে, নয়তো আমরা কেউই বাঁচতে পারবো না। তাই তারা জলদি ওই স্থান ত্যাগ করে। দক্ষিণ দিকে কিছুটা হাঁটার পর কিছুটা দূরেই তারা একটা কটেজ দেখতে পায়। কটেজ বলতে জঙ্গলে আসা আরোহীদের বিশ্রাম নেওয়ার জন্য একটা রুম। যাই হোক, জঙ্গলের ভেতরে কটেজ দেখতে পেয়ে সবাই মনে করে এখানে হয়তো কেউ থাকতে পারে এবং ওখানে গেলে হয়তো সাহায্যও পাওয়া যাবে। এসব ভেবে তারা সবাই কটেজের দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন অনেকগুলো কুমির এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। দৌড়াতে দৌড়াতে তারা কোনোভাবে কটেজের ভেতর প্রবেশ করতে পারলেও জয়ীর পায়ে কুমিরে কামড়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত তারা জয়ীকে কুমিরের হাত থেকে বাঁচিয়ে নেয়। জয়ীর পা অনেক খারাপভাবে ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, সেখান থেকে প্রচুর ব্লিডিং হচ্ছিল। কেলি এক্সট্রা কাপড়ের সাহায্যে জয়ীর পা অনেক ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। বাইরে কটেজের চারপাশে হিংস্র কুমিরগুলো ঘোরাফেরা করছিল। সামান্য একটু সুযোগ পেলেই তারা সবার উপরে আক্রমণ করবে। এরকম অবস্থায় তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এসব ঘটনার মধ্যে কেলির অতীতের একটা ঘটনা মনে পড়ে, আর এখানেই আমাদের দেখানো হয় কেলির ভাই কিভাবে মারা গিয়েছিল। কেলি তার ভাইকে নিয়ে একটা দোকানে কিছু জিনিসপত্র কেনার জন্য গিয়েছিল, কিন্তু তখনই সেই দোকানে কিছু ছিনতাইকারী চলে আসে এবং দোকান ছিনতাই করার জন্য তারা একটি ছোট্ট বাচ্চাকে বন্দী করে। কেলির ভাই যখন ওই বাচ্চাকে বাঁচাতে যায়, তখন ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তির সময় বন্দুক থেকে গুলি বের হয়ে তার ভাই মারা যায় এবং সেই মর্মান্তিক ঘটনা কেলি আজও ভুলতে পারেনি। তার ভাইয়ের মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী মনে করে, কারণ সেদিন যদি কেলি শপিং করতে না যেত তাহলে হয়তো তার ভাই আজকে বেঁচে থাকতো। কেলির অতীতের ঘটনা দেখানোর পর বর্তমান দৃশ্যে আমরা দেখতে পাই স্যাম একটি ম্যাপ কেলির কাছে নিয়ে আসে। এই ছোট্ট ম্যাপটি সে এই রুমেই একটা ডয়ারের ভেতরে
করে খুঁজে পেয়েছে। ম্যাপে একটি জায়গায় ঘন কালির সাহায্যে মার্ক করা ছিল। হতে পারে সেই মার্ক করা জায়গাটাই পৌঁছাতে পারলে তারা সাহায্য পেলেও পেতে পারে। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় এখান থেকে তারা যেভাবেই হোক মার্ক করা সেই জায়গাটাই পৌঁছাবে। কিন্তু ম্যাপে মার্ক করা সেই জায়গাটাই পৌঁছাতে হলে তাদের একটি নদী অতিক্রম করতে হবে এবং এই জার্নি মোটেও সহজ হবে না। স্যাম ও ক্যালি ম্যাপ নিয়ে আলোচনা করার সময় মালিকা চিৎকার করে কেলিকে গালিগালাজ করতে শুরু করে। মালিকা বলে, এই সবকিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্যই আমরা এখানে ফেসে গিয়েছি। তোমার ভাইয়ের অস্থি বিসর্জন দিতে এই প্ল্যান আমরা করেছিলাম, কিন্তু তুমি অশুভ, সবার মৃত্যুর জন্য তুমি দায়ী। কেলি মালিকার কথার কোনো গুরুত্ব দেয় না, কারণ সে খুব ভালো করেই জানতো মালিকার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। তারা একে অপরকে যদি এভাবেই দোষ দিতে শুরু করে তাহলে তারা কেউই এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। নিজেদের মধ্যে ঝগড়া না করে যে কোনো উপায়ে এখান থেকে বের হতে হবে। কেলি অনেক বুদ্ধিমান ছিল, সবাই তাকে টিম লিডার হিসেবে মেনে নেয়, শুধু মালিকা বাদে। কিন্তু এই একজনের সিদ্ধান্তে কি বা যায় আসে। এরপর দেখা যায় তারা সেই ম্যাপটাকে ফলো করে জীবন বাঁচানোর ঝুঁকি নিয়ে তারা সেই রুম থেকে বের হয় এবং ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। জয়ীর অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছিল, পা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সে ঠিক মতন হাঁটতে পারছিল না। সবাই জয়ীকে সাহায্য করে কোন রকমে তাকে নিয়ে নদীর কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং একসাথে তারা সবাই একটি ভেলা বানানোর কাজে লেগে পড়ে। ভেলার সাহায্যে তারা সবাই নদী পার করার সিদ্ধান্ত নেয়। আশেপাশের খড়কুটো এবং ডালপালার সাহায্যে তারা একটি ভেলা বানাতে সক্ষম হয়। ভেলা বানানো সম্পূর্ণ হলে তারা ভেলা নিয়ে রওনা দেয়, কিন্তু জয়ী এখানে সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয়। শত শত কুমির ভেলার উপরে আক্রমণ করতে আসলে জয়ী রাফট থেকে নেমে পড়ে এবং নিমিষের মধ্যেই প্রত্যেকটা কুমির তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। জয়ীর মৃত্যুতে তারা সবাই ভীষণ ভেঙে পড়ে, কিন্তু একজনের জন্য সবার জীবন তো আর থেমে থাকবে না। এই জন্য রাফট চালিয়ে তারা সেই মার্ক করা জায়গাটা পর্যন্ত পৌঁছে যায়। এটা মূলত সেই জায়গায় ছিল যেটা মাদক কারবারিদের আড্ডাখানা ছিল। ভয়ানক সব মাদক এখানেই তৈরি হতো। গল্পের শুরুতেই পুলিশ যেখানে অভিযান চালিয়েছিল এইটা সেই জায়গা ছিল। যাই হোক, বাড়ির ভেতরে প্রবেশের পর তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং এখানে তাদের কাজে আসবে এইরকম কিছু জিনিস খোঁজার সিদ্ধান্ত নেয়। তারা চারিদিকে বিভিন্ন জিনিস খুঁজে পায়। ফ্রাঙ্ক এখানে হঠাৎ করে মালিকার সঙ্গে অনেক খারাপ আচরণ করতে শুরু করে। ফ্রাঙ্ক বলে, তোমার মতন মেয়েদের আমি অনেক ভালো করে চিনি, তোমরা নিজেদের খুশির জন্য অন্য আরেকজনের জীবন নিতেও দ্বিধাবোধ করো না। ফ্রাঙ্ক এসব বলে মালিকাকে মারতে শুরু করে এবং তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। মালিকা বাঁচাও বাঁচাও বলে জোরে চিৎকার করতে লাগলে কেলি ও স্যাম মালিকার আওয়াজ শুনতে পায়, কিন্তু তারা মালিকার দিকে আসতে লাগলে সামনে আহত অবস্থায় তারা এক ছেলেকে দেখতে পায়। ছেলেটা কেলিদের বলছিল, যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। এসব বলেই ছেলেটি সেখানেই মারা যায়। এদিকে ফ্রাঙ্ক মালিকাকে মারার আগেই কোথা থেকে যেন এক হিংস্র কুমির এসে ফ্রাঙ্কের ওপর আক্রমণ করে দেয় এবং তাকে টেনে নিয়ে চলে যায়। কিন্তু ফ্রাঙ্করা মালিকার আওয়াজ শুনে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তাকে বাঁচিয়ে নেয়। মালিকা কাইলের কাছে ক্ষমা চাওয়ার পর তারা আবারও রেডিও বা ফোন খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা এর পাশের রুমে একটা রেডিও দেখতে পায় যার সাহায্যে তারা যোগাযোগ করতে পারবে, কিন্তু সেই রুমে পৌঁছাতে হলে তাদের অতিক্রম করতে হবে অনেকগুলো ঘুমন্ত কুমিরকে। শেষমেশ সবাই রুমে পৌঁছে গেলেও স্যাম পৌঁছাতে পারে না। কুমিরগুলোর পরবর্তী শিকার হয় সে। কাইল রেডিওর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে পাওয়ার কাট হয়ে গেলে তারা আবারও রুম থেকে বেরিয়ে আসে, তবে মুক্তি মেলে না কুমিরদের হাত থেকে। এমন সময় অ্যালিস তার ব্যাগ থেকে ডিম বের করে কুমিরের সামনে গেলে কুমির তার হাত কামড়ে ধরে। তাকে কুমিরের হাত থেকে বাঁচানোর জন্য কাইল গুলি করতে থাকলেও তার আকার এবং শক্তি এতটাই বেশি ছিল যে তার কিছুই হয় না। অতঃপর কাইল আগুন লাগিয়ে মেরে ফেলে সেই দানব আকৃতির কুমিরকে। প্রাণে বেঁচে যায় অ্যালিস, মালিকা এবং জোয়ের হাজবেন্ড। সেখান থেকে তারা বেরিয়ে আসে একটা ব্রিজের সামনে, যেখান থেকে হেলিকপ্টারে রেস্কিউ টিম এসে তাদের উদ্ধার করে। এরপর কাইল তার ভাইয়ের শেষ স্মৃতি অর্থাৎ তার অস্থি বিসর্জন দেওয়ার সময় তার মনে পড়ে তার ভাইয়ের কথা। জীবন নিয়ে বেশি না ভেবে মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখতে শেখো, কারণ সামনে এগিয়ে চলার নামই জীবন। অতীতকে ঘিরে যদি তুমি বসে থাকো তাহলে কখনোই সামনে এগিয়ে যেতে পারবে না। এর পরবর্তী দৃশ্যে দেখানো হয় ফ্র্যাঙ্কের উপর কুমির হামলা করলেও সে মারা যায়নি, সে এখনো লড়ে যাচ্ছে মৃত্যুর সঙ্গে। আর এই ঘটনার সাথেই শেষ হয়ে যায় আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।